পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়রামবাটি গ্রাম শ্রী শ্রী মা সারদা দেবীর পুণ্য জন্মস্থান। মা ভক্তদের উদ্দেশ্য করে বলতেন, ওদের এখানে 3 রাত্রি বাস করতে বলো, এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবের পুরী কিনা? সত্যি সত্যি মায়ের মন্দির নির্মাণের সময় ভিত খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল একটি ছোট কালো শিবলিঙ্গ। মাতৃ মন্দিরের সিংহাসনে আজও সেটি পূজিত হয়। 1853 সালের 22শে ডিসেম্বর শ্রী শ্রী মা জন্মগ্রহণ করেন। 1920 সালের 20 জুলাই কলকাতার বাগবাজারে মায়ের মহাসমাধি হয়। মৃত্যুর পরে 1923 সালে অক্ষয় তৃতীয়াতে যে বাড়িতে শ্রী শ্রী মা সারদার জন্ম হয়েছিল সেখানেই প্রতিষ্ঠা হয়েছিল মাতৃমন্দিরের। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শ্রী শ্রী মা সারদার প্রধান সেবক স্বামী শারদানন্দ মহারাজ তখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী শারদানন্দ মহারাজ তথা শরৎ মহারাজকে বলা হতো মায়ের দাড়ি ও ভারী, কেননা তিনি কলকাতার মায়ের বাড়িতে নিচের ঘরে একরকম মায়ের দাড়ি হয়েই থাকতেন। তার অনুমতি বিনা কেউ মায়ের সঙ্গে দেখা করতে পারত না। অন্যদিকে মায়ের যত রকম আবদার সবই তার এই সন্তান শারদানন্দের কাছেই। বিভিন্ন জায়গায় তীর্থ করতে যাওয়া, ঘন ঘন কলকাতা জয়রামবাটি ভ্রমণ, তার কাছে আসা ভক্ত বা বিশিষ্টদের সামলানো, এ সবই নানা কাজের দায়িত্ব শারদানন্দ মহারাজ হাসি মুখে পালন করতেন। সুষ্ঠুভাবে মায়ের সব কাজের ভার বহন করতেন তিনি। মাও তার ওপর খুব নির্ভর করতেন। শরৎ ছাড়া তার চলতো না। এখানে বলে রাখি, জয়রামবাটিতে প্রথমে গর্ভগৃহ নির্মাণ করে শ্রী শ্রী মায়ের পটে পুজো পাঠ শুরু হয়। 30 বছর পরে কাশী থেকে শ্রী শ্রী মায়ের মূর্তি এনে নাট মন্দির নির্মাণ করা হয়। তারপর থেকে সেই মূর্তিতেই পুজো চলছে। জয়রামবাটি গ্রামের আদি নাম ছিল তেঁতুলমুড়ি। জয়রামবাটি নাম কিভাবে এলো তা সঠিক জানা যায় না। মায়ের জীবনীকার স্বামী গম্ভীরানন্দ অনুমান করেন, সম্ভবত মায়ের পিতৃকুল মুখোপাধ্যায় বংশের কুলদেবতা রামচন্দ্র বা কোনো পূর্বপুরুষের নামে গ্রামের নতুন নামকরণ হয়েছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম থেকে জয়রামবাটির দূরত্ব মাত্র 3.5 মাইল। 1853 থেকে 1859 সাল পর্যন্ত প্রায় 6 বছর মা নিরবচ্ছিন্নভাবে জয়রামবাটিতেই বসবাস করেছিলেন। বিয়ের পর কামারপুকুরে শ্বশুর বাড়িতে গিয়ে মাঝে মাঝে থাকলেও 1872 সাল পর্যন্ত বেশিরভাগ সময় মা জয়রামবাটিতেই কাটান। এরপরেও 1890 সাল থেকে 1919 সাল পর্যন্ত জয়রামবাটিতেই বেশি ছিলেন তিনি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একাধিকবার জয়রামবাটিতে এসেছিলেন। ঠাকুরের পার্ষদ ও মায়ের ভক্ত শিষ্যদের মধ্যে কথামৃতকার শ্রী নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, স্বামী শারদানন্দ, স্বামী শিবানন্দ সহ অনেকেই জয়রামবাটি দর্শন করেছেন। স্বামী শারদানন্দই প্রথম জয়রামবাটিতে মাতৃমন্দির ও আশ্রম স্থাপনে উদ্যোগী হন। শ্রী শ্রী মাতৃমন্দির মঠ জয়রামবাটির প্রধান আকর্ষণ। স্বামী শারদানন্দ মহারাজ মঠে মায়ের মন্দির ও সম্পত্তি বেলুরের শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি বোর্ডকে অর্পণ করে গিয়েছিলেন। মঠের ভেতর আছে মাতৃমন্দির, মায়ের পুরনো ও নতুন বাড়ি, পুণ্যপুকুর, অফিস ঘর, পুস্তক বিক্রয় কেন্দ্র, সাধুদের বাসস্থান, রান্নাঘর, প্রসাদ বিতরণের ঘর, সুন্দর নারায়ণ ধর্ম মন্দির ইত্যাদি। মঠে ঠাকুর, মা, স্বামীজি এবং ঠাকুরের পারিষদবর্গের জন্মতিথি উৎসব, অক্ষয় তৃতীয়ার মন্দির প্রতিষ্ঠা দিবস, জগদ্ধাত্রী পূজা, দুর্গা পূজা ও ফলহারিণী কালী পূজার অনুষ্ঠান মহা সমারোহে পালিত হয়। মঠ এবং মন্দির দর্শনের সময় ভোর 4টে থেকে বেলা 11টা পর্যন্ত এবং আবার বিকেল 4টে থেকে
রাত্রি 8টা পর্যন্ত। এটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। আর অক্টোবর থেকে মার্চ মাসে হচ্ছে সময় থাকে ভোর 4:30 থেকে বেলা 11টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। মায়ের দেহরক্ষার বছর তিনেক বাদে অর্থাৎ 1923 সালের 19শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে স্বামী শারদানন্দ মহারাজের প্রচেষ্টায় মায়ের জন্মস্থানে মাতৃমন্দিরটি উৎসর্গীকৃত হয়। এইখানেই মায়ের আদি বাড়িটি অবস্থিত ছিল। 9 বছর বয়স পর্যন্ত তিনি এখানেই বাস করেন এবং এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথমে গর্ভ মন্দিরে একটি তৈলচিত্রে মায়ের পূজা হতো। তৈলচিত্রটি ললিত চট্টোপাধ্যায় নামে মায়ের এক ভক্ত লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। পরে 1954 সালে মায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে বাসন্তী শুক্লা ষষ্ঠীর দিন স্বামী শঙ্করানন্দ কর্তৃক একটি সুন্দর শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়। স্বামী রীতানন্দ অনেক পরিশ্রম করে মূর্তিটি বারাণসী থেকে আনিয়েছিলেন। এর নির্মাতার নাম জানা যায় না। পুরনো তৈলচিত্রটি এখন বেলুড় মঠের শ্রী রামকৃষ্ণ সংগ্রহালয়ে রাখা আছে। মূর্তি প্রতিষ্ঠার কিছুদিন পর মন্দিরটিও প্রসারিত করে বর্তমান প্রার্থনা কক্ষটি নির্মিত হয়। মায়ের বেদির নিচের সিংহাসনে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ছবি। মন্দিরের ভিতরে তার পবিত্র দেহাবশেষও রক্ষিত আছে। মন্দিরটি ইটের তৈরি, উচ্চতা 45 ফুট, চারিদিকে বারান্দা। মন্দিরের পেছনে শয়নকক্ষে রাখা আছে মায়ের আলতা রঞ্জিত পদচিহ্ন, খাট, তোশক, লেপ ও বালিশ। মন্দিরের গম্বুজের উপরে বাংলায় মা লেখা একটি ধাতব পতাকা দেখা যায়। এই ছোট্ট কথাটি দূর দূরান্ত থেকে আসা ভক্তদের স্মরণ করিয়ে দেয় মায়ের চিরন্তনী অভয় বাণী, আমি 17 মা, অ17 মা, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। মায়ের পুরনো বাড়িতেই মা জীবনের অধিকাংশ সময় কাটান। এটি মায়ের পিতৃদেব রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি বাস্তুভিটা। এটি মাতৃমন্দিরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর মা এই ঘরটিতে বাস করেছেন। এখানে অনেক ভক্ত তাঁর কাছে মন্ত্রদীক্ষা, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন। আর মাতৃমন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মায়ের নতুন বাড়ি। এখানে মা বাস করেছিলেন 4 বছর, 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। জয়রামবাটিতে ভক্তদের ভিড় বেড়ে যাওয়ায় যখন পুরনো বাড়িতে থাকা অসুবিধা হতে লাগলো, তখন স্বামী শারদানন্দ মহারাজ এই বাড়িটি তৈরি করে দেন। বাড়ির দলিল রেজিস্ট্রি হয়েছিল জগদ্ধাত্রীর নামে। নতুন বাড়ির 4 কোণে 4টি মাটির দেওয়াল ও খড়ের চাল সহ ঘর তৈরি হয়। তার মধ্যে যে ঘরটিতে মা রাধুকে নিয়ে থাকতেন সেটি ঠাকুর ঘর হিসাবে ব্যবহৃত হতো। এই ঘরেও মা অনেক ভক্তকে মন্ত্রদীক্ষা, ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা দেন। পাশের ঘরটি ব্যবহার করতেন মায়ের ভাইঝি নলিনী। নলিনীর ঘরের উল্টো দিকের ঘরটিতে মায়ের সময় জগদ্ধাত্রী পুজো ও অন্য সময় ভক্তদের বাসের জন্য নির্দিষ্ট ছিল। স্বামী শারদানন্দ মহারাজ প্রমুখেরা জয়রামবাটিতে এলে এ ঘরেই থাকতেন। মাতৃমন্দিরের ঠিক সামনে তথা মায়ের নতুন বাড়ির পূর্ব দিকে বিরাট পুকুরটি হলো বিখ্যাত পুণ্য পুকুর। মা এই পুকুরের জল ব্যবহার করতেন। এটি মায়ের পরিবারের পারিবারিক সম্পত্তি ছিল। মাঝে জমিদারের হস্তগত হলেও এখন এটি শ্রী শ্রী মাতৃমন্দির মঠের সম্পত্তি। মাতৃমন্দিরের দক্ষিণে মাটির দেওয়াল ও খড়ের চালযুক্ত মণ্ডপটিতেই মা জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন। প্রায় 50 বছর মা জগদ্ধাত্রী পূজা করেন। প্রতি বছর পূজার সময় তিনি অবশ্যই জয়রামবাটি আসতেন। মায়ের দেহ রক্ষার পরও জগদ্ধাত্রী পুজোয় ছেদ পড়েনি। আজও মাতৃমন্দিরে মহাসমারোহে জগদ্ধাত্রী পূজা আয়োজিত হয়। পুণ্যপুকুরের পশ্চিম পারে একটি ছোট্ট বাড়ি রয়েছে। এটি আসলে মায়ের গৃহদেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। মায়ের পিতৃদেব রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ
খেলারাম মুখোপাধ্যায় বিষ্ণুপুরের রাজার থেকে ধর্ম ঠাকুরের সেবক হিসাবে দেবোত্তর জমি পেয়েছিলেন। মন্দিরের ভেতর সামনের দিকে কচ্ছপের আকৃতি বিশিষ্ট সুন্দর নারায়ণ ধর্মশিলার অধিষ্ঠান। এখানে দেবী ষষ্ঠী, দেবী শীতলা এবং নারায়ণ শিলাও পূজিত হয়। অন্যান্য ঠাকুর দেবতার যেসব ছবি ও মূর্তি আজ আমরা দেখতে পাই সেগুলি পরবর্তীকালের সংযোজন। জয়রামবাটি ও তার আশেপাশে মায়ের স্মৃতি বিজড়িত আরো কয়েকটি স্থান রয়েছে, এগুলি সম্পর্কে একে একে আলোচনা করা যাক। প্রথমেই আসে ভানুপিসির বাড়ি। ভানুপিসি ছিলেন মায়ের ছেলেবেলার সঙ্গিনী। তিনিও ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্যা। শ্রী শ্রী ঠাকুর তখন দক্ষিণেশ্বরে সাধনা করছেন। গায়ে রটে গেল তিনি পাগল হয়ে গেছেন। অজ্ঞ গ্রামবাসীদের উটকচালির হাত থেকে রেহাই পেতে শ্রী শ্রী মা সেই সময় প্রায় ভানুপিসির বাড়ি চলে যেতেন। মা যখন নেহাতি শিশু তখন থেকেই ভানুপিসি তার মধ্যে দৈব সত্তা দেখতে পেতেন। শোনা যায় তিনি মায়ের চতুর্ভুজা মূর্তিও দর্শন করেছিলেন। ভানুপিসির বাড়িটি অবশ্য আজ আর নেই, শুধু স্থানটি আজ আমরা দেখতে পাই। এটি মায়ের নতুন বাড়ির খুবই কাছে। এখন একটি শ্বেত পাথরের ফলকে ভানুপিসির চতুর্ভুজা মাতৃদর্শনের দৃশ্যটি খোদিত আছে। জয়রামবাটির গ্রাম দেবতা সিংহবাহিনী। মন্দিরে রয়েছে তিনটি ছোট অভিনব ঘট মূর্তি। মেঝের মূর্তিটি সিংহবাহিনী বা দুর্গার, তার ডান দিকের মূর্তিটি চণ্ডী ও বাঁ দিকের মূর্তিটি মহামায়ার। দুজনেই মা সিংহবাহিনীর সহচরী। কিছু দূরে বাঁ দিকে রয়েছে সর্পদেবী মনসা। সিংহবাহিনীর পুরনো মন্দিরটি ছিল খড়ের চালা। 1970-এর দশকে সেটি ভেঙে গেলে গোপাল মণ্ডল বর্তমান মন্দিরটি তৈরি করে দেন। মায়ের পিতৃবংশের বংশধর দেবীর সেবা পুজো করে থাকেন। দেবীর অন্নভোগ নিষিদ্ধ, তাকে চিড়ে, ফলমূল ও মিষ্টি দিয়ে পুজো করা হয়। দুর্গাপূজা, রাধাষ্টমী ও কালী পূজার দিন মহা সমারোহে পূজা হয়। শনি ও মঙ্গলবার ভক্তরা দুধ ও ছাগ বলি দিয়ে পূজা দেন। ভক্তরা বলেন এই মন্দিরের মাটির রোগ সারিয়ে তোলার ক্ষমতা আছে। তারা এই মাটি প্রসাদ হিসেবেও সংগ্রহ করে নিয়ে যান। মায়ের জীবনেও অনেক ঘটনা ঘটেছে যা থেকে প্রমাণিত হয় যে মা সিংহবাহিনী খুবই জাগ্রতা দেবী। মাতৃমন্দিরের পশ্চিম প্রান্তে মায়ের ঘাটের সামনে ঘোষ বংশের কুলদেবতা যাত্রা সিদ্ধিরায় ধর্ম ঠাকুরের পূর্বমুখী আটচালা ছোট মন্দির রয়েছে। গ্রামবাসীদের ধারণা ছিল মন্দিরে প্রতিষ্ঠিত কচ্ছপাকৃতি শিলাটি নারায়ণের প্রতীক, তাই যাত্রা সিদ্ধিরায় নারায়ণের প্রতীক হিসাবেই পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠাকাল জানা যায়নি, তবে আগেকার দিনে জয়রামবাটি থেকে যখন কেউ বাইরে যাত্রা করতেন তখন তিনি এই মন্দিরে পুজো দিয়ে বেরোতেন। যাত্রায় সিদ্ধি প্রদান করেন এই দেবতা, তাই তার নাম যাত্রা সিদ্ধিরায়। মাও জয়রামবাটি থেকে কোথাও যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়েই বেরোতেন। জয়রামবাটির দক্ষিণ পূর্ব কোণে এখনকার বড় রাস্তার ধারে বারুজ্জে পুকুর বা তাল পুকুর। এই পুকুরটিতে মা মাঝে মাঝে স্নান করতে আসতেন। এই পুকুরের জলেই তিনি রান্না বান্না করতেন। মায়ের সন্তানরা যখন মায়ের সঙ্গে কিছুদিন কাটিয়ে বাড়ি ফেরার জন্য যাত্রা করতেন, মা তখন বারুজ্জে পুকুর পর্যন্ত এগিয়ে আসতেন তাদের বিদায় জানানোর জন্য। জানা যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব জয়রামবাটি এলে বারুজ্জে পুকুরের ধারে আপন মনে পদচারণা করতেন। বাল্যকালে মা একটি দিঘির পাড়ে ঘাস কাটতে যেতেন গরুদের খাওয়ানোর জন্য। এই দিঘিটি এখন মায়ের দিঘি নামে পরিচিত, আর এই দিঘির ঘাটটিকে বলে মায়ের ঘাট। মায়ের ঘাট আজকের জয়রামবাটির বাস স্টপের নাম। এর পরে আসে আমোদর নদের কথা। আমোদর নদ আসলে জয়রামবাটির পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট খাল। মা এই খালটিকে বলতেন আমার গঙ্গা। আমোদরে মা স্নান করতে আসতেন। এর পারে একটি শ্মশানও আছে। মায়ের ঘাট থেকে কিছু দূর গেলে একটি আমলকি গাছ দেখা যায়। এখানে বহু আগে একটি আমলকি গাছ ছিল, তারই স্মৃতিতে বর্তমান আমলকি গাছটি পোতা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে সব মনস্কামনা পূর্ণ হয়।
যোগিন মা, গোলাপ মা, গৌরী মা প্রমুখ ঠাকুরের সব শিষ্যা এবং স্বামী শারদানন্দজি মহারাজ সহ একাধিক সন্ন্যাসী এখানে জপধ্যান করতে আসতেন। জয়রামবাটি থেকে 3 মাইল উত্তরে কোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রম। মায়ের জীবনের সঙ্গে এই আশ্রমের যোগ নিবিড়। রেলপথ হওয়ার পর মা জয়রামবাটি থেকে বিষ্ণুপুর হয়ে কলকাতা আসতেন। বিষ্ণুপুরে আসার পথে কোয়ালপাড়া আশ্রমে বিশ্রাম করতেন। 1909 সাল থেকে 1919 সাল পর্যন্ত মা যতবার বিষ্ণুপুর এসেছেন ততবারই কোয়ালপাড়ার আশ্রমে বিশ্রাম করেছেন। 2 বার দীর্ঘ সময়ের জন্য মা এখানে বাসও করেছিলেন। কোয়ালপাড়াকে মা বলতেন আমার বৈঠকখানা। 1316 বঙ্গাব্দে কোয়ালপাড়ার ভক্ত কেদারনাথ দত্ত কোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রম প্রতিষ্ঠা করেন। কেদারনাথ দত্তের সন্ন্যাস জীবনের নাম স্বামী কেশবানন্দজি মহারাজ। কোয়ালপাড়া আশ্রমটি একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী মা কয়েকটি স্থানে নিজের ছবি প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন, কোয়ালপাড়া তার মধ্যে একটি। 1911 সালের নভেম্বর মাসে এখানে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে নিজের ছবি প্রতিষ্ঠা করে মা পূজা করেন। ছবি দুটি হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে বেদিতে রেখে তাতে ফুল দেন শ্রী শ্রী মা। কোয়ালপাড়া আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন মায়ের শিষ্য কেদার, যিনি পরে পরিচিত হন স্বামী কেশবানন্দ নামে। তার মা জগদম্বাও ছিলেন মায়ের ভক্ত। জগদম্বা দেবীর বাড়িটিকে বলা হয় জগদম্বা আশ্রম। এখানে মা মাঝে মাঝে রাধুকে নিয়ে থাকতে আসতেন। এটি কোয়ালপাড়া আশ্রম থেকে কিছুটা দূরে অবস্থিত। হুগলি জেলার আরামবাগ শহর ছাড়িয়ে কিছু দূর গেলে পরে তেলোভেলোর মাঠ। এই মাঠেই এক সন্ধ্যায় এক ডাকাত দম্পতির সাক্ষাৎ পেয়েছিলেন মা। মাতৃ সংস্পর্শে কিভাবে সেই দুর্ধর্ষ ডাকাতেরও মন গলেছিল সে গল্প আমরা সবাই জানি। ঠিক যে স্থানে মায়ের সঙ্গে তার ডাকাত বাবার সাক্ষাৎ হয়েছিল সেই স্থানটিতে এখন মায়ের একটি মন্দির স্থাপন করা হয়েছে। মন্দিরের পাশের ঘরটিতে ডাকাত বাবার একটি মূর্তিও রয়েছে, সেটিও পূজিত হয়। মায়ের মন্দিরের কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। ইনি ডাকাত কালী নামে পরিচিতা। এবার বলি মাতৃ মন্দিরের উৎসব অনুষ্ঠান। 1 বৈশাখ বাংলা বছরের প্রথম দিন মাতৃ মন্দিরে বর্ষবরণ অনুষ্ঠান হয়। এদিন সকলের কল্যাণ কামনায় পূজা ও হোম হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এদিন মন্দিরে বিশেষ পূজা, চণ্ডীপাঠ, ভোগারতি, নরনারায়ণ সেবা ও সন্ধ্যারতির পর নাটক আয়োজিত হয়। ফলহারিণী কালী পূজা বৈশাখী অমাবস্যা তিথিতে মাতৃ মন্দিরে মায়ের মূর্তিতেই ফলহারিণী কালী পূজা হয়ে থাকে। পূজার দিন সকালে সিংহবাহিনী মন্দিরে ছাগ বলি হয়। বলির অগ্রভাগ ঠাকুর ও সিংহবাহিনীকে নিবেদন করে বাকি অংশ কালী পূজার জন্য রান্না করা হয়। জামাই ষষ্ঠী জয়রামবাটির জামাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে এই দিন 2-3 রকমের মাছ ও দই মিষ্টি ভোগ দেওয়া হয়। গঙ্গা পুজো জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে মাতৃ মন্দিরে পঞ্চপ্রচারে দশহরা গঙ্গা পুজো করা হয়। রথযাত্রা সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ ঠাকুর ও মায়ের ছবি স্থাপন করে গ্রাম প্রদক্ষিণ করা হয়। গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে মঠে ব্যাসদেব এবং ঠাকুর ও মায়ের বিশেষ পূজা হয়। জন্মাষ্টমী সন্ধ্যারতির পর বালগোপালের বিশেষ পুজো, শ্যামগান, সংকীর্তন ও ভগবত পাঠ হয়। দুর্গা পুজো সারা পশ্চিমবঙ্গের মতো জয়রামবাটির সব থেকে বড় উৎসব হলো দুর্গা পুজো। এই উপলক্ষে মাতৃ মন্দিরে মেলা বসে, দরিদ্র নারায়ণ সেবা হয়। কোজাগরী লক্ষ্মী পুজো মায়ের মূর্তিতেই ষোড়শোপচারে পূজা, ভোগ, আরতি ও হোম হয়। কালী পূজা রাত্রিকালীন ভোগের পর নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। জগদ্ধাত্রী পূজা মা স্বয়ং এই পূজা শুরু করে গিয়েছিলেন। 3 দিন ধরে পূজা হয়। প্রথম দিন ষোড়শোপচারে, পরের 2 দিন সাধারণভাবে পূজা হয়। দেবীর দুপাশে জয়া, বিজয়া ও নারদও পূজিত হন। বিরাট মেলা বসে, দরিদ্র নারায়ণ সেবা হয়। শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথি
অঘ্রাণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে মায়ের জন্মতিথি উপলক্ষে মাতৃ মন্দিরের গর্ভ মন্দিরে বিশেষ পূজা ও হোম হয়। সরস্বতী পূজা এটিও নাট মন্দিরে হয়ে থাকে। শিবরাত্রি সন্ধ্যের পর নাট মন্দিরে মহিলারা শিবরাত্রি ব্রত পালন করেন। দোল পূর্ণিমা এই দিন নাট মন্দিরে শ্রী চৈতন্যদেব এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা ও আবির প্রদান করা হয়। নাম সংকীর্তনও হয়। এছাড়া রাধাষ্টমী, বিশ্বকর্মা পূজা, জাতীয় যুব দিবস, পৌষ পার্বণ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি, রামনবমী, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, শঙ্করাচার্য জয়ন্তী ও ঠাকুরের 16 জন ত্যাগী পার্শ্বদের জন্মতিথিও জয়রামবাটি মঠে মহা সমারোহে পালিত হয়। মাতৃতীর্থ জয়রামবাটি পরিক্রমা আজ আমি এখানেই শেষ করি, মায়েরই অভয়বাণী স্মরণ করে। দেখো, স্বপ্নে যেন দেখলুম জয়রামবাটি, কোয়ালপাড়া ও কামারপুকুর সব এক হয়ে গেছে। এখানে অত সব করতে হবে না, এখানে এসে খাবে দাবে আর আনন্দ করবে। বিধিরও সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে। এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।